আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। মমডিনাজ মমের শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাড়ছে হামের ভয়াবহতা, এখন পর্যন্ত 409 শিশুর মৃত্যু। হাওরে সাবমার্সিবল বা ডুবো সড়ক নির্মাণের তাগিদ, সুনামগঞ্জে কর্মকর্তাদের বিরুদ্ধে সময়মতো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ জনপ্রতিনিধিদের। মিয়ানমারের সাথে ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ ও 5 উপকূলীয় জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আভাস, সতর্কতা জারি। কোরবানির ঈদকে সামনে রেখে খুলনা ও জয়পুরহাটে পশুপালনের ব্যস্ত খামারিরা স্থানীয় চাহিদা মিটিয়ে সারা দেশে সরবরাহের আশা। মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনা, তেহরানের দেয়া নতুন প্রস্তাব প্রত্যাখ্যান ওয়াশিংটনের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী হাম ও এর উপসর্গে এখন পর্যন্ত 409 শিশুর মৃত্যু হয়েছে। এদিকে সারা দেশে গত 24 ঘন্টায় এই রোগ ও উপসর্গে মারা গেছে আরও 11 শিশু। তাদের মধ্যে 4 জন শিশু ছিল হামে আক্রান্ত। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এদিন রেকর্ড সংখ্যক 1708 জন নতুন রোগী শনাক্ত হয়েছে। গত 15 মার্চের পর থেকে এই পর্যন্ত হামে 65 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা 344 জন। হামের সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে সরকার দেশজুড়ে টিকার ক্যাম্পেইন শুরু করেছে। টিকাদান পরিস্থিতি দ্রুত যাচাই পদ্ধতিতে RCM অনুযায়ী ইউনিসেফ বলছে, এখনও শহর এলাকায় 30 থেকে 40% এবং গ্রাম এলাকায় 15% শিশু টিকা পায়নি। দর্শক, চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে অনেক শিশু ভর্তি আছে। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি ইরফানুল হক। চট্টগ্রাম থেকে এখন পর্যন্ত 900 জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে, যেখান থেকে 115 জন হাম এবং হামের উপসর্গ নিয়ে শনাক্ত বলা চলে এবং শনাক্ত বলেছেন আমাদেরকে সিভিল সার্জনের পক্ষ থেকে। অন্যদিকে যদি বলি, আসলে চট্টগ্রামে এখন পর্যন্ত হাম এবং হামের উপসর্গ নিয়ে 17 জনের মৃত্যু হয়েছে এবং চট্টগ্রাম মেডিকেল এবং আশপাশে হাসপাতালে তারা ভর্তি রয়েছে। চট্টগ্রাম মেডিকেলে সবচেয়ে বেশি রোগী ভর্তি রয়েছেন, যেখানে 70% রোগী এখানে ভর্তি রয়েছেন এবং মেডিকেল কর্তৃপক্ষ আমাদেরকে বলছেন যে আসলে এই হামের যথাযথ ব্যবস্থা না থাকাতে এবং রোগীদের সংখ্যা কয়েকগুণ বেড়ে যাওয়াতে আসলে একই বেডে কিন্তু 2 থেকে 3 জন রোগী সেখানে ভর্তি হয়েছেন এবং একই বেডে তারা অবস্থান করছেন, যার ফলে আসলে যে সংক্রমণ, সেই সংক্রমণ বৃদ্ধি হওয়ার একটি সংখ্যা তৈরি হয়েছে। হাওরে প্রশাসনিক সিদ্ধান্তে দেরি আর তাতেই বেড়েছে কৃষকের ক্ষতির হিসাব। সুনামগঞ্জে অভিজ্ঞ ও অদক্ষ কর্মকর্তাদের কারণে সময়মতো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলেছেন জনপ্রতিনিধিরা। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত পানি নামানোর ব্যবস্থা ও আংশিক ভেজা ধান সরকারিভাবে কিনলে ক্ষতি অনেকটাই কমানো যেত। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে হাওরের মধ্য দিয়ে সাবমার্সিবল বা ডুবো সড়ক নির্মাণের তাগিদ স্থানীয়দের। সুনামগঞ্জ থেকে এহসানুল গনি স্বজনের ক্যামেরায় মনির হোসেন তপ্পর রিপোর্ট। মাঠ প্রস্তুত, বীজ বপন, সেচ, সার আর কীটনাশক সব নিয়ম মেনেই চলছিল চাষাবাদ। স্বপ্ন ছিল সোনালী ধান ঘরে তোলার, কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেছে অকাল বৃষ্টির পানিতে। প্রশাসনিক সিদ্ধান্তহীনতায় অল্প সময়ে তলিয়ে গেছে সুনামগঞ্জের হাওরের বিস্তীর্ণ ফসলি জমি। এখন দিশেহারা কৃষক পরিবারগুলো। অনেক খরচ বাড়াইছে, তো নৌকা লাগে, মানুষ লাগে, ডাবল সপ্তাহে লাগে। স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, জলাবদ্ধতার শুরুতেই কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে বাঁধ কেটে দিলে দ্রুত পানি নেমে যেত। দুর্যোগের মুহূর্তে প্রশাসনের অপেক্ষা না করে সাধারণ মানুষদের সঙ্গে নিয়ে সদর আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল একটি বেড়ি বাঁধের মুখ কেটে দেন। এতে কিছুটা সুফল পেয়েছিলেন হাওরের কৃষকরা। পানি উন্নয়নের বোর্ডের একটা বিরাট গাফিলতি রয়েছে, জেলা প্রশাসনের একটা বিরাট গাফিলতি রয়েছে। এখানে চরম দুর্নীতি হয়েছে, অপরিকল্পিত বাঁধ এবং অপ্রয়োজনীয় বাঁধ তৈরি করে একটা
টাকা আত্মসাতের একটা মহোৎসব চলছে। একমাত্র প্রশাসনে নেগলিজেন্সির কারণে আজকে এই অবস্থা সৃষ্টি হয়েছে। সুনামগঞ্জে যে পরিমাণ ধান আবাদ হয় তা দিয়ে দেশে 15 দিনের চাহিদা মেটানো সম্ভব, তবে এবার হিসাব নিকাশ বদলে গেছে। আজকে তো 1 মাস আগে যখন এই জলাবদ্ধতা দেখা দিয়েছিল তখনও কিন্তু আমরা বলছিলাম বার্তা খাইটা দেওয়ার জন্য, তারা বলছে 2% গেছে। আমরা চাচ্ছি প্রত্যেকটা হাওরের মধ্যে দিয়ে একটা সাবমার্জেবল রোড হবে। সাবমার্জেবল রোড হয় তখন মানুষজন কৃষি যখন করবে তখন রোপণ করতেও সহজ হবে, কেটে আনতেও সহজ হবে। হাওর রক্ষায় স্থায়ী সমাধান নিয়ে চলছে নানা আলোচনা। কেউ কেউ বলছেন স্লুইস গেট নির্মাণের কথা, তবে বিশেষজ্ঞদের মতে তা দীর্ঘমেয়াদে কার্যকর নাও হতে পারে। তাদের পরামর্শ, হাওরে রাবার ড্যাম নির্মাণ করলে পানি নিয়ন্ত্রণ সহজ হবে। এই এত বড় হাওরের কিন্তু রাস্তা একটা, আর এই রাস্তায় গিয়ে এই পানিটা গিয়ে কিন্তু এই নদীতে পড়ে। এই জায়গাটা যদি একটা পরিকল্পিত সুইচ গেট হইতো এই সমস্যাটা হতো না। রাবার ড্যাম পানি ছাড়তে হয়, পাম্পটা ছেড়ে দিলেই এটা নিচে বসে যাবে, টপের মধ্যে বসে যাবে, পানিটা চলে যাবে। এরপরে ফসল কাটার পরে যখন আপনি রাবার ড্যামটা ছেড়ে দেবেন, পাম্পটা ছেড়ে দেবেন, নৌকা যাওয়া আসা করতে পারবে, মাছ যাওয়া আসা করতে পারবে। হাওরে নৌকা না গেলে কোনো উপায় নাই। বারবার একই ক্ষতির পুনরাবৃত্তি থেকে মুক্তি চান কৃষকরা। তাদের দাবি, ধান আবাদ ও দ্রুত সংগ্রহ নিশ্চিত করতে হাওরের মধ্য দিয়ে সাবমার্সিবল বা ডুবোসড়ক নির্মাণ। কারণ তাদের ভাষায় প্রকৃতির সঙ্গে যুদ্ধ করা গেলেও সিদ্ধান্তহীনতার সঙ্গে নয়। মনির হোসেন তপু, এটিএন বাংলা, সুনামগঞ্জ। মিয়ানমারের সাথে ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশও। দেশটিতে গভীর রাতে 5 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর প্রভাব পড়ে বাংলাদেশেও। বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মৃদু কম্পন অনুভূত হয়েছে। চট্টগ্রাম নগরীর বাসিন্দারা জানান, হঠাৎ করেই কয়েক সেকেন্ডের জন্য ঘর বাড়ি কেঁপে ওঠে। অনেকেই আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন। জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্স GFZ জানিয়েছে, বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত 1:36 ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল মিয়ানমারের সিদকতাই এলাকার প্রায় 11 কিলোমিটার দূরে। দেশের 5 উপকূলীয় জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে অস্থায়ী দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি কিংবা বজ্র বৃষ্টির আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত পুনরায় দেখাতে বলা হয়েছে। আজ ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া বিশেষ আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম কিংবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এদিকে 120 ঘন্টার পূর্বাভাস অনুযায়ী সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় বৃষ্টি ও বজ্র বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে আজ। আর কোনো ফ্যাসিবাদী স্বৈরাচার যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, বাহিনীর সদস্যদের সেই শপথ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুলিশ সপ্তাহ 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, 24-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা শান্তি ও নিরাপত্তা। পুলিশকে সেই আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। এ সময় পুলিশকে মানবিক হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়, আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই। কোরবানির ঈদকে সামনে রেখে খুলনা ও জয়পুরহাটের শেষ মুহূর্তে পশু পালনে ব্যস্ত খামারিরা। এখানকার গরু স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হয় সারা দেশে। তবে গতবারের লোকসানে এবার শঙ্কায় খামারিরা। তবুও ঈদকে ঘিরে স্বপ্ন দেখছেন তারা। সার্বিক সহযোগিতা দেওয়ার কথা বলছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। খুলনা প্রতিনিধি SM হাবিব ও জয়পুরহাট থেকে রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, আর জানাচ্ছেন মাসুদ রানা। ঈদুল আজহার বাকি আর মাত্র 2 সপ্তাহের মতো। কুরবানির জন্য প্রস্তুতকৃত পশুর যত্নে ব্যস্ত খুলনা বিভাগের খামারিরা।
তারা বলছেন পশু খাদ্যের মূল্য গত বছরের তুলনায় বেড়েছে, যার কারণে এবার কুরবানির পশুর দাম কিছুটা বাড়তি হবে। খাবারের চাহিদা মেটানোর জন্য আমরা আমাদের নিজস্ব জমিতে যত্ন সহকারে ঘাস রোপণ করি। অন্যবারের তুলনায় অনেক ব্যয়বহুল, যার কারণে এবং আমাদের খরচ বেশি পড়ছে এবং 2 লাখের ঊর্ধ্বে হলে আমরা এগুলোটা ছেড়ে দেবো। আমরা গরুর দাম বেশি পাওয়ার আশা করতেছি। প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন এবারে কুরবানির চাহিদা তুলনায় খুলনা বিভাগে প্রায় 3,67,000টি পশু খামারে উদ্বৃত্ত থাকবে। এবার যেহেতু আমাদের সবকিছু দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি আছে, সেই হিসাবে একটা গবাদি পশু যারা পালন করে তাদের যে মেন খাবার খরচ যেহেতু বাড়ছে, সেই হিসেবে পশুর দামও বাড়বে। এদিকে জয়পুরহাটে প্রতি বছর কুরবানির ঈদকে সামনে রেখে গরু, ছাগল সহ অন্যান্য পশু পালন করেন প্রান্তিক খামারিরা। জেলায় এবার ছোট বড় 23,152টি খামারে কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে 3,26,573টি পশু। খামারিরা বলছেন গত বছর লোকসান হওয়ায় এবার সংখ্যায় আছেন তারা। সেই সাথে গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় গরু পালনে খরচ বেশি হয়েছে, তাই ন্যায্য মূল্যে আশা করছেন তারা। খড়, খোল, ভুসি এগুলান দিয়ে আমরা গরু মোটা তাজা করি। বাজার ঊর্ধ্বগতি থাকার পরেও সামনে কোরবানির ঈদে গরুর বাজার ভালো হলে আমরা খামারিরা পোষাতে পারবো। গরু ঈদের মৌসুমে পালিছে এই অবস্থায় খামারিদের সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা বলছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। খামারিদের নানাভাবে সহযোগিতা করি, টেকনিক্যাল সাপোর্টগুলি দিই, ভ্যাকসিনেশন করা হয় তাদের নিয়মিত, তাদের উঠান বৈঠকের মাধ্যমে গবাদি পশুর খামার যেন রোগমুক্ত থাকে এবং খাদ্য ব্যবস্থাপনা, খামার ব্যবস্থাপনা সম্পর্কে তাদের আমরা নিয়মিত পরামর্শ দিই। ভারত থেকে অবৈধভাবে পশু প্রবেশ ঠেকানো সহ ন্যায্য মূল্যের দাবি জানিয়েছেন খামারিরা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবার ভারতের বিধানসভা নির্বাচন প্রসঙ্গ। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার প্রথম বৈঠক আজ কলকাতার নবান্নে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এ সভায় তিনি মন্ত্রীদের দায়িত্ব বন্টন করবেন। এর আগে সুনির্দিষ্ট কোনো দলের নয়, বরং সবার মুখ্যমন্ত্রী হয়ে কাজ করবেন বলে জানান শুভেন্দু। এদিকে তিনি ছাড়া আর কোনো ক্ষমতার কেন্দ্র থাকবে না বলে জানিয়েছেন তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি। টানা কয়েকদিন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় পড়েন তিনি। তবে শেষ পর্যন্ত তার দল তামিলাগা ভেটোরি কাজাগাম টিভিকের সরকার গঠনের পথে সব বাধা দূর হয়ে যায়। তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন মমতা ব্যানার্জি। এবার ইরান আমেরিকার যুদ্ধ প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা। তেহরানের দেয়া নতুন প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন। ফলে যুদ্ধবিরতি ও সমঝোতার সম্ভাবনা নতুন করে অনিশ্চয়তায় পড়েছে। পারমাণবিক কর্মসূচি বন্ধ করা, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও আঞ্চলিক প্রভাব বিস্তার, এসব ইস্যুতে দুই দেশের অবস্থান এখনও একেবারে বিপরীত। এসব টানাপোড়েনের প্রশ্ন উঠেছে, আলোচনার পথ কি বন্ধ হয়ে যাচ্ছে নাকি আরও বড় সংঘাতের দিকে এগোচ্ছে পরিস্থিতি। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। ইরানের সবশেষ সমঝোতা প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ও সমঝোতা আলোচনা আবারও অনিশ্চিত হয়ে পড়েছে। মূল বিরোধ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চাইছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ হোক, তবে তেহরান বলছে যে কোনো সীমাবদ্ধতা হতে হবে নির্দিষ্ট সময়ের জন্য। একই সঙ্গে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায় ওয়াশিংটন, যা সরাসরি নাকচ করেছে তেহরান। হরমুজ প্রণালী নিয়েও বিরোধ তীব্র। ইরান সেখানে নিজেদের নিয়ন্ত্রণের আন্তর্জাতিক স্বীকৃতি, জাহাজ চলাচলে ফি আদায়ের অধিকার চায়, পাশাপাশি অবরোধ প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা। তবে ট্রাম্প প্রশাসন বলছে চুক্তি ছাড়া কোনো নিষেধাজ্ঞাই উঠবে না। অর্থনৈতিকভাবে ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, বিদেশে আটক প্রায় $20 বিলিয়ন সম্পদ মুক্ত করা এবং যুদ্ধ ক্ষতিপূরণ হিসেবে $270 বিলিয়ন দাবি করেছে তেহরান। এছাড়া হিজবুল্লাহ ও হামাসের প্রতি বন্ধ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কর্মসূচি সীমিত করতে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এসব প্রস্তাবকে ট্রাম্পের লোভের কাছে আত্মসমর্পণ বলে আখ্যা দিয়েছে। এদিকে উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম $104 ছাড়িয়েছে। মার্কিন বিশ্লেষক মার্ক ফাইফল বলছেন, এটি শান্তি আলোচনা নয়, বরং দুপক্ষের চাপ প্রয়োগের কৌশল। জাহিদুল আলম, এটিএন বাংলা। শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রথমবারের মতো সৌরশক্তি থেকে জাতীয় গ্রিডে 1 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করাচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। নিজস্ব চাহিদা পূরণ করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহকে নবায়নযোগ্য জ্বালানি খাতে অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। যশোর প্রতিনিধি তামান্না ফারজানার রিপোর্ট আর জানাচ্ছেন মিজান শাহজাহান। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 1.5 লক্ষ বর্গফুট জায়গা জুড়ে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক সোলার প্যানেল। এরই মধ্যে প্যানেল থেকে 80% বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে শিক্ষা প্রতিষ্ঠানটি। অচিরেই শতভাগ বিদ্যুৎ উৎপাদনের আশা কর্তৃপক্ষের। 2023 সালে সুপারস্টার রিনিউয়েবল এনার্জি লিমিটেডের সাথে চুক্তিবদ্ধ হয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিদ্যুৎ উৎপাদন শুরু হয় গত বছরের ডিসেম্বর থেকে। প্যানেলে যে বিদ্যুৎ উৎপাদন হয় সেটা আমাদের নিজস্ব ব্যবহারের অতিরিক্ত যে বিদ্যুৎ থাকে সেটা আমরা জাতীয় গ্রিডে দিয়েছি। এখন আমরা শুধুমাত্র 9টা বিল্ডিং এর উপরে আমরা সোলার প্যানেল বসিয়েছে। তার মধ্যে ছাত্র হলগুলি আছে, আরও আমাদের অনেকগুলি বিল্ডিং আছে যেগুলিতে আমরা সোলার প্যানেল বসাবার ব্যবস্থা করছি এবং তাতে আমরা জাতীয় গ্রিডে আরো বেশি বিদ্যুৎ দিতে পারব। জাতীয় গ্রিডে বিদ্যুৎ চাহিদা 2 মেগাওয়াট হলেও বর্তমানে স্থাপিত সোলার প্যানেল থেকে উৎপাদন করতে পারছে অর্ধেক। প্রকল্পটিকে সম্প্রসারণ করা গেলে পুরোপুরি চাহিদা পূরণ করা যাবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরিবেশ দিক থেকে এটা অনেক বেশি ভালো, কারণ আমাদের বর্তমান যে জ্বালানি, যে সোলারের মাধ্যম থেকে ইলেকট্রিসিটি প্রডিউস হওয়ার কারণে জ্বালানিটা ওই পরিমাণ ইলেকট্রিসিটি তৈরি করতে জ্বালানিটা কম লাগতেছে, যেটা আমাদের অর্থনৈতিক দিক থেকে অনেকটা সাশ্রয়ী। বিশেষজ্ঞদের মতে এই মডেল দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে হতে পারে অনুসরণযোগ্য উদাহরণ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে বিশ্ব মা দিবস পালন করেছে প্রবাসী বাংলাদেশিরা। শনিবার জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে বর্ণিশিখা সঙ্গীত নিকেতন ও সবিতা মাদার অ্যান্ড চিলড্রেন ফাউন্ডেশন আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মনমোহন সাহার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বহুজাতিক সমাজে বাংলাদেশি নারীদের অবদানের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তব্য দেন আয়োজক সবিতা দাস, প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ, সোমনাথ ঘিরমি ও হুমায়ুন আহমেদ চৌধুরী। এছাড়া ছিল বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পিঠাপুলির আয়োজন। এছাড়াও সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসী শিল্পীরা। এবার খেলার খবর। মিরপুর টেস্টের চতুর্থ দিনে পাকিস্তানের বিপক্ষে নিজেদের লিড বাড়িয়ে নিচ্ছে 34 রানে এগিয়ে থাকা বাংলাদেশ। আগের দিনের বিনা উইকেটে 7 রান দিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে টাইগাররা। 2 রানের পুঁজিতে মাঠে নামেন মাহমুদুল হাসান জয় এবং তখন রানের খাতা খুলতে না পারা সাদমান ইসলাম। এই জুটির লক্ষ্য স্বাগতিকদের সংগ্রহ সমৃদ্ধ করা। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 1 উইকেটে 22 রান। এর আগে বাংলাদেশের 413 রানের জবাবে প্রথম ইনিংসে 386 রান সংগ্রহ করেছিল পাকিস্তান। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। বাড়ছে হামের ভয়াবহতা, এখন পর্যন্ত 409 শিশুর মৃত্যু। হাওড়ে সাবমার্সিবল বা ডুবো সড়ক নির্মাণের তাগিদ। সুনামগঞ্জে কর্মকর্তাদের বিরুদ্ধে সময়মতো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ জনপ্রতিনিধিদের। মিয়ানমারের সাথে ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ ও 5 উপকূলীয় জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আভাস, সতর্কতা জারি। কোরবানির ঈদকে সামনে রেখে খুলনা ও জয়পুরহাটে পশুপালনের ব্যস্ত খামারিরা। স্থানীয় চাহিদা মিটিয়ে সারা দেশে সরবরাহের আশা। মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনা, তেহরানের দেয়া নতুন প্রস্তাব প্রত্যাখ্যান ওয়াশিংটনের।
দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ।